বিপদে আছে, যাতে এভাবে ইচ্ছা করা যাচ্ছে না, এভাবে যতটুকু পারি মাথা নিচে দিয়ে করি। আজকে এই মালানা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফেশনাল রিসেপশন প্রোগ্রাম 2026 সম্মানিত সভাপতি, চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি মালানা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মীর মোহাম্মদ ফজলুর রহমান, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ঢাকা 14 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, সবাই আমরা আহমান ভাই নামে চিনি। বিশেষ অতিথি এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব উপস্থিত আছেন। সম্মানিত ট্রেজারার জনাব মুনিরুল ইসলাম উপস্থিত আছে। এই চেয়ারম্যান আবু সাইদ রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিন, শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী এবং যাদের জন্য আজকে আয়োজন, এবছর যারা এই 8টি বিভাগে ভর্তি হয়েছে তাদের জন্য আজকে অনুষ্ঠান, সেই নবীন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জীবনে 91 সাল থেকে রাজনীতি করি। 96 সালে আমি সংসদ সদস্য হয়েছি, 2001 সালে হয়েছি। আমান ভাই তার গল্প বললেন, আমাকে 3বার জেল খাটতে হয়েছে। আমার নামে 70টা মামলা ছিল, এখনো কিছু আছে, এগুলো আমি আস্তে আস্তে চলে যাবে। আমার কষ্ট থেকে আরো দুর্বিষহ কষ্ট তার, সেজন্য আমার কষ্টের কাহিনী আমি বলতে চাই না। অনেক জায়গায় অনেক বক্তৃতা দিয়েছি, কিন্তু এই জায়গায় স্টুডেন্ট বলেন, টিচার বলেন, গেস্টে যে বক্তৃতা দিল, আমি খুবই বিব্রত, আরো বেশি বিব্রত আমার ওয়াইফটা বললেন। আমি মনে মনে আমাদেরকে বললাম, এই ভদ্র মহিলার সাথে সংসার করছি, এই টিএটে মাস্টারটিকে পাশ করেছেন চিটিয়াং ইউনিভার্সিটি থেকে, এরকম বিপদে কখনো পড়ি নাই। এরপরে আমার চিন্তা করতে হবে যে তাকে নিয়ে আমি কোন অনুষ্ঠানে যাবো কেন, মানুষটা কম্পেয়ার করা শুরু করবে। হ্যাঁ, এবার ইলেকশনে কাজ করেছে, তাকে আবার আপনি ইলেকশন করবেন না, আপনি ভুলতাম এবার করবেন, আপনারা ইলেকশন করেন, আপনারা ভোট দিবেন। আমি তো আপনি নিজের পায়ে কোরআন মারতেছি না, কি ঘরের শুধু বিবেচনা, এটা আমার মাথায় রাখতে হবে ভবিষ্যতে। এবং আমি দেখুন এমন জায়গায় যাচ্ছি, আমি আমার কিছু লেখো আনছি, যখন আমি চালাইতে পারবো না, দেখে দেবো, বলতে পারি, তোমরা কিছু মনে করবে, তোমরা এখানে কেন ভর্তি হচ্ছ, এটা তোমরা খুব ভালো জানো। আমি শুধু ছোট্ট করে একটা মিনিংফুল কথা বলি। আমার 2 সন্তান কিন্তু টার্কিশ স্কুলে পড়েছে। আমার বড় ছেলে 4 বছর এবং ছোট ছেলে 1 থেকে ক্লাস 12, এবং ওখানে কিন্তু নীতি নৈতিকতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আজকে বাংলাদেশে যে প্রেক্ষাপট, অন্য সময় কথা বলবো না, কিন্তু এই 17 বছর আমাদের বিভেদটাকে এমন জায়গায় নিয়ে গেছে, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি ঢাকা ইউনিভার্সিটি পাশ করা, কিংবা আরো বড় বড় কর্মকর্তা, মানে এমন ভাবে অন্যায় গুলা করছে, মনে করছে এইটাই মানে যৌক্তিক, এইটাই জায়েজ, এইটা করার জন্য আমার জন্ম হয়েছে, আমি চাকরি করি, এটা আমার দায়িত্ব। বিবেকটা আমি লেখাপড়া শিখেছি কেন, বিবেকটাকে জাগ্রত রাখার জন্য, হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু, এটা আমার সারা জীবন জাগ্রত থাকে। কিন্তু এই 17 বছর কি হয়েছে, একটা স্লোগান তুলে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, বাকিদের দেশে থাকার প্রয়োজন, এই তকমা আমাদের লাগিয়ে দেওয়া হয়েছে, দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছে, এবং সেই ভাগে জ্বালাযন্ত্র নিয়ে আমাদের কিন্তু আর কতদিন চলতে হবে আমরা জানি না। দেশপ্রেম বলে কোনো শব্দ নাই। আগে আমরা জাস্টিফাই করতাম যে ও দেশপ্রেম কেমন, সে কেমন মানুষ, পারসেপশন কি, তাকে আমরা ভালো জানি কিনা, তার দ্বারা কোনো ক্রাইম হবে কিনা, এমন ব্যাপারটা উল্টো হয়ে গেছে। এর থেকে বের হতে না পারলে কিন্তু আমরা দেশ থেকে বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারবো না।
আজকে যে স্বপ্নের কথা বললাম, স্বপ্ন, হ্যাঁ, বড় বড় স্বপ্ন দেখতে হবে। ভারতের সাথে রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম এটা চমৎকার কথা বলেছেন। মানে এটা তোমাদেরও, এটা অনেকে তোমরা জানো না, যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে কিংবা ঘুমিয়ে থাকবে। স্বপ্ন সেইটা যেটা তোমাকে এক মুহূর্তের জন্য ঘুমাতে দেয় না। আজকে আমার ভাই একটা চমৎকার কথা বলেছে, যে কেন তোমরা পড়াশোনার পরে চিন্তা করো যে এই দেশে তোমাকে মূল্যায়ন হবে না, তোমাকে বাইরে যাওয়ার চিন্তা করতে হবে, এবং এমন ভাবে চিন্তা করবে যে বাইরে কোনো কোর্স করে ফেরত আসবে না, ওইখানে আমি থাকবো। তাহলে এই দেশটা নিয়ে আমরা কি করবো? আজকে যারা এই যে 5ই আগস্টে দেশকে স্বাধীন করলো নতুন করে, আজকে আমি আমার সেখানে কথা বলতে পারছি তোমাদের উদ্দেশ্যে, তারা কি বোকা? তারা দেশের জীবন দিল কেন? তারা তো দেশটাকে চিন্তা করছে না। দেশ স্বাধীন করে দেশটাকে ঠিক করতে চাচ্ছে যে এই দেশের মানুষই এই দেশের নেতৃত্ব দেবে, ভালো মানুষরা জনগণের চাহিদা পূরণ করবে, তাদের সাথে আমরা থাকবো। আমরা অনেকে পড়াশোনা শেষ করে ভালো রেজাল্ট করে বিদেশে হাই স্যালারি নিয়ে আরো অনেক কিছু করার স্বপ্ন দেখছি। এই দেশকে কে নিয়ে কে ভাববে? আমি মনে করি সামনে অনেক কিছু আছে, তোমরা একটু অপেক্ষা করো। আজকে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের কথা, স্বাধীনতার মিশন আলমান ভাইয়ের মুখে শুনে আমি অবাক হলাম এবং আমি ইন্সপায়ার্ড হলাম যে যার যার যোগ্যতা অনুযায়ী তার কথা বলা উচিত। আমি কি করি না করি, কোন দল করি, এটা সবসময় আমাদের মনে রাখার দরকার নাই। আমার দেশের আদর্শের পক্ষে নৈতিকতার পক্ষে কথা বলতে হবে। এর জন্য কিছু কিছু প্রতিবদ্ধকতা হবে, সেগুলো মেনে নিয়ে আমাদের যেতে হবে। কারণ ইয়াং জেনারেশন এদেশের মানুষ এটাই চায়। আমি আমাদের এক নেতার কথা বলতে, দেখেন সেও সফর করে একজন প্রধানমন্ত্রীর সন্তান, একজন রাষ্ট্রপতির সন্তান, দেশে থাকতে পারেন এত বছর। আজকে এই সরকার না গেলে হয়তো আরো অনেক বছর থাকতে পারতো না। আজকে 5ই আগস্টের মধ্যে দেশ স্বাধীনতা এসছে, জনগণ ভোটে তাকে নির্বাচিত করেছে, তার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, এবং সে এত ইনোভেটিভ চিন্তা করছে। এই 3-4 মাসে তার মূল্যায়ন আপনারা করতে পারবেন না, অপেক্ষা করবেন। সংসদে কি আসলো তাকে এবং আমরা 2-1 এমপি সংসদ চলাকালীন এলাকার প্রোগ্রাম করেছিল, ফেসবুকে লাইভে গেছে, তাতে ডেকে এনে বলেছে সংসদ চলাকালীন এলাকায় কোনো প্রোগ্রাম করা যাবে না। আগে আমরা অনেক সময় করেছি, বিপদে পড়ে টাইম দিয়ে দিতে, আচ্ছা 1 ঘন্টা প্রোগ্রাম করে সংসদে, সে বলছে 1 মিনিটও করা যাবে। সংসদ বিকাল থেকে 3টায় শুরু হয়, যতক্ষণ থাকবে আপনার সংসদে থাকবে। শুক্র শনিতে আপনাদের সুযোগ দিয়েছি, এলাকায় যাবে। সংসদ জুন মাসে শেষ হয়ে যাবে, তারপর এলাকায় যাবে। এটাও দায়িত্ব। মানুষ অনেক সচেতন। আপনি একজন জনপ্রতিনিধি, আপনি সংসদ বাদ দিয়ে এলাকায় নানা প্রোগ্রাম করবেন, সংসদে থাকো আপনার দায়িত্ব। শিখেন, জানেন, বুঝেন, সংসদ এলাকার সমস্যা নিয়ে কথা বলেন। এবং এই যে উদ্বোধনী শক্তি, নতুন প্রজন্ম, হিউজ ভোটার, কোটি কোটি ভোটার কিন্তু হয়েছে, তারা কিন্তু সবকিছু লক্ষ্য করছে। আমার এলাকাও কিন্তু অনেক ভোটার আছে। আমি তাদের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না করতে পারি, আমি 96 হয়েছি, 2000 এবারে হয়েছে, সামনে তারা তো আমাকে ভোট দিবে না। কিন্তু আমাকে যেমন গ্রামের মানুষের কথা ভাবতে হবে, বয়স্ক মানুষকে, ইয়াং জেনারেশন কি চাচ্ছে, এটাও আমাকে লক্ষ্য রাখতে পারছে। এদিকে বাড়তি তারা আমাদের থেকে ভালো জানে, তারা ভালো স্টুডেন্ট, তারা দেশকে নিয়ে ভাবে, তাদেরকে সামনে নিয়ে প্রায়োরিটি দিয়ে সম্পৃক্ত করে আমরা এগিয়ে যেতে চাই, এটা কোনো সন্দেহ নেই। আজকে দেখেন এই যে এপিজে আবুল কালামের আরেকটি তার উক্তি বলছি, সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মধ্যে পড়তে হয়। এটা চমৎকার কথা। আমরা এদের কথা বক্তৃতা সুন্দর সুন্দর করে বলি, বাস্তব জীবনে এটা প্রয়োগ করি না। সাফল্য কাহাকে বলে, তোমরা যদি আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ো, যাকে হত্যা করা হয়েছে এবং সে রাষ্ট্রপতি থাকাকালীন শেষের দিকে সেই গেটিসবার্গ অ্যাড্রেসের খবর তোমরা জানো যে 8000 সেখানে আমেরিকায় মারা গিয়েছিল। সে কৃতদাসতা বিলুপ্ত করাতে উত্তর দক্ষিণে এই আমেরিকাটা ভাবে গৃহযুদ্ধ হল। সেই পেনসিলভেনিয়া গেটিসবার্গে 8000 লোক মারা যাওয়াতে
1 থেকে 3 জুলাই 1965 সালে এই ঘটনা। উনি 19শে নভেম্বর বক্তৃতা দিয়েছিলেন। সে 2-3 মিনিটে একটা বক্তৃতা, আমরা গুগলে দেখলাম 272 শব্দ একটা বক্তৃতা, আব্দুল বাইজান হলো ফর্দা পিপল, যেটা এখন যেমন মানে গণতন্ত্রের সবচেয়ে বড় সুন্দর সংখ্যা হলো সেটা। হয় কি কোন পরিস্থিতি কি বলতে হয় একটা ভালো নেতা যখন জানে তখন আমরা মনে করি হি ইজ দ্য রাইট লিডার, হি ইজ দ্য ক্যাপেবল লিডার। এরকম নেতৃত্ব লোকেরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের নেতৃত্ব দিয়েছে, মানুষের সমাজের নেতৃত্ব দিয়েছে, তাদের জন্য কথা আমরা মনে রাখি এবং তাদেরকে মানুষ পছন্দ করে ভালোবাসে। এখন আমি আমার বক্তৃতার শেষ প্রান্তে এসে আলেকজান্ডার গেটে একটা মূল্যবান ব্যাপার বলে শেষ করতে চাই। এই ভদ্রলোক রাজা ছিলেন, তার বাবাও রাজা ছিলেন, ম্যাসেডোনিয়ান ফিলিপ টুয়ের ছেলে, উনিও রাজা ছিলেন, 32 বছর বেঁচে ছিলেন। আজকাল 32 বছর বেঁচে না, বাংলাদেশে গঙ্গায় 73 বছর, এবং জীবনে সে কোথাও পরাজিত হয় না, ম্যাক্সিমাম যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছিলেন। উনি যখন খুব অসুস্থ হয়ে যান তখন তার আশেপাশে আত্মীয় স্বজন, তার মন্ত্রী পরিষদ সবাইকে দেখে বলে দিলেন, আমি মারা যাওয়ার পরে 3টি কাজ তোমার করবো। বললেন স্যার বলেন কি নির্দেশ? প্রথম হলো যে আমার কাফিলা, আমার যারা চিকিৎসা করতে সেই ডাক্তাররা বহন করবে। দ্বিতীয় হলো যে সেই কাফিনে সব ঢাকা থাকবে, আমার হাত দুটো বাইরে থাকবে, এবং আমার যা টাকা পয়সা সোনা দানা মানে মোবাইল অ্যাসেট আছে এগুলা সব আমি যে পথ দিয়ে নিয়ে যাবো সেই পথে বিছানো থাকবে। সবাই তার কথা শুনবে, বললো স্যার আপনি যা বলেছেন তাই হয়, কিন্তু এটার যদি কোনো ব্যাখ্যা থাকে আমরা জানলে খুশি হব। সে বললো আমি সারা বিশ্বকে দেখে দিতে চাই যে আমার মতো বীর সারা জীবন হায়াত নিয়ে আসে, এটা উপরে সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত। ডাক্তার ইচ্ছা করলে যত বড় ডাক্তার হোক আমার জীবন বাঁচাতে পারে যদি আমার হায়াত না থাকে। এটা আমি পৃথিবীকে মেসেজ দিতে চাই। এই ডাক্তার যে অনেক কিছু পারে, এর উসিলায় অনেকে জীবন রক্ষা পায়, এটা একটা উসিলা দিয়ে আমি হয়তো কিছুদিন বাঁচি, কিন্তু আসলে তো সে আমার জীবনটাকে স্থায়ী করতে পারবে না। এই মেসেজটা আমি বিশ্বকে জানাতে চাই। তৃতীয় হলে অনেকে মিসগাইড হতে পারে যে আমার অনেক সময় সম্পদ, এই টাকা পয়সা সব করে আমি আমার গ্যাবেরিতে নিয়ে গেছি আমার কবরে, সেটার জন্য মানুষ ভুল মেসেজ না পায়। আর এই সম্পদ অর্জন করতে গিয়ে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমি হারিয়েছি, যাদের সাথে সুসম্পর্ক ছিল, তারা আমার সাথে কথা বলে না, আমার পাশে আসে না, আমার সাথে যোগাযোগ রাখে না। আমি সব জনগণের উদ্দেশ্যে দান করে দিতে চাই, এগুলো আমার প্রয়োজন নাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। একজন মুসলমান না 32 বছর বয়সে সে বুঝতে পারলো যে আমি অনেক কিছু ভালো করেছি, আমার সবচেয়ে বড় সাম্রাজ্য আমার, কিন্তু আমি অনেক কিছু ভালো করি নাই। যাওয়ার আগে আমার পাপের স্মরণ আমি পৃথিবীতে করে দিতে চাই, এবং সেই নিদর্শন দেখে গেলে মুসলিম না সেটা যদি সে করতে পারে, আমরা মুসলমান হয়ে আমরা আসলে মারা যাব। আমি একটা অন্যায় করার আগে কেন ভাবি না যে আমি কি করতে যাচ্ছি, এটা কি আমরা করতে পারি? এই দুনিয়ায় কি সব যে শিক্ষাটা তোমরা পাচ্ছ, আমি তোমাদের অনেক আশা রাখি যে তোমরা একজন এমন জায়গায় যাবে। আমি হয়তো পেরেছি, আমার পেরেছি তোমরা মন্ত্রী হবা, দেশের নেতৃত্ব দিতে পারবো, আমলা হবা, সচিব হবা, অনেক কিছু হবা। এবং আমি অবাক হয়েছি যে নামটা দিয়েছে, দেখেন 90 দশকে যেটা হাঁটি হাঁটি পার করে যে প্রতিষ্ঠান হয়েছিল, আজকে 17 সালে এই ক্যাম্পাসে প্রায় 10 বিঘারও কম বেশি জমি নিয়ে এই প্রতিষ্ঠানটি চলছে, সম্মানের সাথে, যোগ্যতার সাথে, যোগ্যতার সাথে। এবং নামটা দেওয়া আগে তাদের প্ল্যান করে কত বছর ধরে প্ল্যান করে আজকে এই পর্যায়ে এসেছে। তাদের ভীষণটা থাকে, যারা একটা অভিষ্ট লক্ষ্য নিয়ে কোনো প্রজেক্ট কোনো প্রতিষ্ঠান শুরু করে, সেটা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। অনেক প্রতিষ্ঠান করেছে ব্যবসায় উদ্দেশ্য নিয়ে, অনেক প্রতিষ্ঠান করেছে মালিকের নাম ফুটানোর জন্য। এই প্রতিষ্ঠান কিন্তু সেই উদ্দেশ্য তৈরি হয় নাই। তোমাদেরকে আলোকিত মানুষের 1889 থেকে 1936 সাল পর্যন্ত বিশ্বের একটা আল মানারা নামে একটি পত্রিকা প্রকাশিত করতেন রশিদ রিজা নামে এক ভদ্রলোক, যেটা সকল অন্যায়, অনিয়ম, অশ্লীলতার বিরুদ্ধে ছিল। 1936 সালে মারা যাওয়ার পর পত্রিকাটা প্রকাশিত হয়।
ওই সময় তার মানে এইসব নিয়ে অনেকে ভেবেছে অন্যায় প্রতিবাদ করার জন্য কিছু জিনিস থাকতে হবে, মিডিয়া থাকতে হবে, কথা বলতে হবে। আজকে আমরা মনে করি অন্যায় বিরুদ্ধে কথা বলে আমি বিরুদ্ধে করতে পারি। আমি শিখলাম কি, কিন্তু আমি আমার শিক্ষাটা যদি মানুষের মাঝে ছড়িয়ে দিতে না পারি, এই শিক্ষা কোনো কাজে আসবে না। পরিশেষে আমি তোমাদেরকে প্রত্যাশা করি তোমরা সবাই এক একজন আলোকিত মানুষের এই সমাজে মানুষের জন্য কাজ করবে। তুমি পাস করেছে তোমার দায়িত্ব শেষ না, এই মানুষের জন্য কাজ করা তোমাদের দায়িত্ব। কিন্তু তোমরা আলোকিত মানুষ হয়েছো, নীতি নৈতিকতা শিক্ষা সব তোমার আছে। তুমি তো নেতৃত্ব দিবে, তুমি তো মানুষের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য অনেক কিছু করবে। আর পরিশেষে আমি একটা গল্প বলতে চাই। আমি ইন্টারমিডিয়েটে যখন পড়ি, আমি ক্যারেট প্রেস থেকে ছুটিতে বাড়িতে আসছি, আমার আব্বা দেখি তার পুরনো বন্ধু বান্ধব কিংবা যারা দূর সম্পর্কে আত্মীয় স্বজন আছে, এরা আসলে আমার 3 ভাই 3 বোন সবাইকে পায়ে ধরে সালাম করে। এখন আব্বাকে আমরা ভয় পাই, সালাম করি। কয়েকদিন পরে বললাম আম্মাকে যে আম্মা, আব্বা এটা কি শুরু করছি? হলো আমি তো পায়ে ধরে সালাম করা তোমার কাছ থেকে শিখেছি, যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, চাচা চাচি, এই ধরনের যাদেরকে আমরা ঘনিষ্ঠ ফার্স্ট ক্যাটাগরি আমরা আত্মীয় স্বজন মনে করি, তাদেরকে আমি পায়ে ধরে সালাম করি। কাউকে চিনি না, যাই না, কেন পায়ে ধরে সালাম করি? আব্বা বললে যাতে ঠিক আছে, আমার ডাক নাম বাবু, বাবুকে সালাম করতে হবে না, কিন্তু অন্যদের এই কাজ করতে হবে। এরপরে মাঝে মাঝে কেউ আসলে আমাকে ডাকতে হবে, বাবুকে ডাক। আব্বা তো ভুলে গেছে যে বাবুকে কনসিডার করা গেছে। আমি মাঝে মাঝে বাথরুমে গিয়ে পলে থাকতাম। এখন এই পক্ষ তো 1-2 মিনিটে, 5 মিনিটে বাথরুমে থাকলে তো এই পক্ষ থাকে না। কখনো কখনো বাসার থেকে পালাই যেতাম, সালাম আঁকো। একদিন শুক্রবার আব্বা নামাজ টামাজ করে এসে আমাদের 3 ভাই 3 বোন মাকে নিয়ে খেতে বসে। সে বলছে, দেখো, জীবনে যদি বড় হতে চাও, শুধু বাবা মা আর যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, শিক্ষক শিক্ষিকা, ওদের সালামি যথেষ্ট না, ওদের দোয়াই যথেষ্ট না। অনেক মানুষের অনেক দোয়া দরকার। তুমি এই লেভেলে বড় হবা, এই লেভেলে বড় হবা, এই লেভেলে বড় হবা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমাকে সালাম দেবে, অনেক গুরুত্বপূর্ণ পদে থাকবা। শুধু এই কিছু মানুষের সালাম দিয়ে, দোয়া নিয়ে কিন্তু ওই জায়গায় যেতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া লাগে। সেই কথাটা এখন ভাবি যে আমাদের বাবা মারা যতটুকু লেখাপড়া শিখেছে, তাদের ওই ভীষণটা ছিল যে বড় হতে হইলে মানুষকে সম্মান দিতে হবে, তাদের দোয়া দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে। আমরা সবাই যেন আলোকিত মানুষকে সমাজ, পরিবার, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষা দিতেন। আল্লাহ হাফেজ।